ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকে আমি আর একটা সাজেশন নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে গিভ প্যাটেলের অন কিলিং আ ট্রি সেই কবিতাটির উপর থেকে সাজেশন দেব। এর আগে আমি বেশ কয়েকটি সাজেশন দিয়েছি, আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ মিস করে যাও তাহলে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে যাবে, সেখানে দেখবে HS 2025 বলে একটা আলাদা প্লেলিস্ট করা আছে, সেখানে যাবতীয় সাজেশন আমি অলরেডি আপলোড করে দিয়েছি, দেখে নেবে। তোমাদের জন্য বানানো, তোমরা দেখলে ভালোও লাগবে এবং তাতে তোমাদের উপকারও হবে। ওকে, আর আজকে আমি অন কিলিং আ ট্রি বাই গিভ প্যাটেল সেই কবিতাটির উপরে সাজেশন দেব। বিগত 9 বছরের উচ্চ মাধ্যমিকের প্রশ্ন তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখবে অন কিলিং আ ট্রি থেকে মাত্র 2টো প্রশ্নই এসছে। মানে 8 বছর একটা প্রশ্নকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে এবং 1 বছর একটা আলাদা প্রশ্ন দিয়েছে। গিভ প্যাটেলের অন কিলিং আ ট্রি থেকে বেসিক্যালি একটাই প্রশ্ন হয় এবং সেই প্রশ্নটাই প্রত্যেক বছর বিভিন্ন ডাইমেনশনে ঘুরিয়ে ফিরিয়ে পড়ে। কিন্তু যেহেতু তোমাদেরকে বলে দেওয়া হয় না যে গিভ প্যাটেলের এই কবিতা থেকে একটাই মেন প্রশ্ন হয়, আরও একটা জাস্ট হয়, মানে ইনফ্যাক্ট যে 2টো প্রশ্ন হয় সে 2টো প্রশ্নই পরীক্ষাতে পড়েছে। তা যাই হোক, সেই একটা বা 2টো প্রশ্ন হয় এটা তোমাদের জানিয়ে দেওয়া হয় না, এই জন্য তোমরা বিভিন্ন প্রশ্ন উত্তর করো এবং ন্যাচারালি বেশি করলে অনেক সময় তোমরা ভুলেও যাও এবং পরীক্ষার খাতায় দেখা যায় যে প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে তোমরা তার মানে বুঝতে পারোনি, অন্য একটা উত্তর লিখে দিয়েছো। ন্যাচারালি তোমরা সমস্ত কিছু তৈরি করে যাওয়ার পরেও তোমরা পরীক্ষার সেই প্রাপ্য নম্বরটা তোমাদের পাওয়া হয়ে ওঠে না। আমি তোমাদের আগে বলেছিলাম যে আমি খুব একটা সাজেশনে এক্সপার্ট না, কিন্তু আমি জানি কিভাবে পরীক্ষার নম্বর বেশি পাওয়া যায়। আমি এখনও সেটাই বলছি যে আমি খুব একটা সাজেশনে এক্সপার্ট না, তার কারণ সাজেশনের দরকারই পড়ে না। তোমাদের যদি ঠিকমতো বুঝিয়ে দেওয়া হয় যে কি করবে, মানে আমি একটা বা 2টো প্রশ্নই সারা বছর ধরে ছেলে মেয়েদেরকে বলি বা করাই এবং সেই একটা দুটোই কিভাবে একটা টপিকের উপরে 1টা 2টো বা 3টে, এটাই ম্যাক্সিমাম প্রশ্ন উত্তরের লিমিট, তার বেশি করার দরকার পড়ে না। সেই প্রশ্ন বা উত্তরটাকে কিভাবে তুমি বিভিন্ন জায়গায় কাজে লাগাবে সেটা জানাটা দরকার। পরীক্ষাতে নম্বর বেশি তোলার সিক্রেট হচ্ছে তুমি পড়ো, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে পড়ো, যাতে একটা প্রশ্নের উত্তরই সেটাকে তুমি বিভিন্নভাবে কীভাবে কাজে লাগাবে সেটা শেখো। সেটাই তোমার পরীক্ষার প্রস্তুতি। যেমন এখান থেকে 1000 ঘন্টা প্রশ্ন করো না, কারণ প্রশ্নগুলো বিভিন্ন ডাইমেনশনে এলেও বা বিভিন্ন রকমভাবে এলেও বেসিক প্রশ্নটা হচ্ছে একটাই এবং সেই উত্তরটা করে গেলেই সমস্ত প্রশ্নের উত্তর লেখা যায়। যেমন এখানে আমি 2টো প্রশ্ন দিয়েছি, আমি বললাম যে এই 9 বছরে মাত্র 2টো প্রশ্নই পড়েছে। 8 বছর একটা প্রশ্ন পড়েছে আর 1 বছর খালি একটা আলাদা প্রশ্ন পড়েছে, সেই 2টো প্রশ্নই আমি রেখেছি। কিন্তু প্রথম প্রশ্নটা দেখো এখান থেকে এতটা আর শেষে ওই 2 নম্বর প্রশ্নটা, এবং এই প্রথম প্রশ্নটার আসার সম্ভাবনাই সব থেকে বেশি, কারণ এটা ইনফ্যাক্ট আগের বছরেও এসেছিল, খালি কথাগুলোকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হয়, তোমাদের একটু বুঝতে অসুবিধা হয়। চলো আমি তোমাদেরকে প্রশ্নগুলো বলে দিই, মানে কি করবে প্রশ্নটা যেমন বলে দেবো, কি তোমাদের করতে হবে সেটাও বলে দেবো, যাতে তোমাদেরকে মাত্র 2টো প্রশ্ন তোমরা তৈরি করে যাবে এবং তাতেই তোমরা 95 পাবে। 2টো প্রশ্ন তৈরি করে যাবে, তাতেই তোমরা 100% কমন পাবে এবং তোমরা যদি লিখতে পারো 95 অ্যাবাভ পাবে। গিভ প্যাটেলের অন কিলিং আ ট্রির উপরে বেসিক যে প্রশ্ন সেটা একটাই, সেটা হচ্ছে কেন একটি গাছ কাটতে অনেকটা সময় লাগে, একটি গাছ তার উপরে যে আক্রমণগুলো আসে সেগুলোকে সে কিভাবে প্রতিহত করে এবং কিভাবে শেষ পর্যন্ত একটি গাছকে হত্যা করা হয়। এটাই হলো গিভ প্যাটেলের অন কিলিং আ ট্রির মেন প্রশ্ন। আর একটা প্রশ্ন একবারই এসেছিল, সেটা হচ্ছে টাইটেল। এই কবিতায় অন কিলিং আ ট্রি, এই কবিতাটির যে টাইটেল সেটির সিগনিফিকেন্স বর্ণনা করতে বলা হয়েছিল। এবার এই 2টো প্রশ্নই করে যাবে এবং এখান থেকেই তোমরা 100% কমন পাবে। ইনফ্যাক্ট এই যে প্রথম প্রশ্নটা যেটা মেন প্রশ্ন, সেটারই পরীক্ষায় এবারে পড়ার সম্ভাবনা বেশি এবং মানে সেটার চান্স 99.9%। আর ইনকেস যদি সেটা না পড়ে তাহলে টাইটেলটা আসতে পারে। কিভাবে প্রশ্নগুলো আসে, মানে প্রশ্ন আমি বললাম উত্তর একটাই, কিন্তু প্রশ্নগুলোকে বিভিন্নভাবে দেওয়া হয়। ইনফ্যাক্ট আগের বছরেও যে প্রশ্নটা দেওয়া হয়েছিল, মানে তোমরা বলবে স্যার তাহলে কি রিপিটেশন হবে, এই প্রশ্নটাকে বারবার রিপিটই করা হয়, প্রত্যেক বছরই রিপিট করা হয়েছে, খালি
কথাগুলোকে একটু আলাদা করে দেওয়া হয়েছে। গিব প্যাটেলের অন কিলিং আ ট্রি থেকে মাত্র দুটো প্রশ্নই করো, দুটো প্রশ্নতেই তোমরা পাবে। তোমাদের সব থেকে যেটা বড় অসুবিধা, তোমরা কবিতাগুলোকে ঠিকমতো পড়ো না, তার বঙ্গানুবাদটাও করো না। তার ফলে তোমাদের মনে হয় মানে একটা লাইন তুলে দিলেই তোমাদের মনে হয় এটা আমার জানা নেই। আরে তোমরা সব জানো, তোমরা খালি কবিতাটাকে ঠিকমতো পড়ো না বা গল্পগুলোকে ঠিকমতো পড়ো না বলে তোমরা লিখতে পারো না, নাহলে সমস্ত উত্তর তোমাদের জানা আছে। তোমরা তো অলরেডি 1 বছর ধরে পড়ছো। চলো আমি তোমাদেরকে প্রশ্নগুলোকে একবার বলে দিই এবং সেই প্রশ্নগুলোতে কিভাবে উত্তরটা লিখতে হয়, মানে যেটা মেন তোমাদের জানা উচিত সেটা হচ্ছে কিভাবে এই প্রশ্নগুলোর উত্তরটা লিখতে হয়। চলো সেটা তোমাদেরকে বলে দিই। ওকে, 1 নম্বর প্রশ্ন, এবং এটাই 99.9% আসার এবারও সম্ভাবনা, আগের বারও পড়েছিল, এবারও আসার সম্ভাবনা, কারণ এটা প্রতি বছরই মোটামুটি পড়েছে, খালি 2016তে খালি একটা প্রশ্ন আলাদা এসেছিল, সেটা পরে আসছি। কোট আনকোট, ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। একটা গাছ কাটতে বা একটা গাছকে হত্যা করতে অনেকটা সময় লাগে। হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল আ ট্রি? একটা গাছকে হত্যা করতে বা কাটতে অনেকটা কেন সময় লাগে? হাউ ইজ ইট ট্রি ফাইনালি কিল? একটা গাছ শেষ পর্যন্ত কিভাবে মারা যায়? এটা পরীক্ষা একাধিকবার পড়েছে, নাম্বারের বিভাজন হচ্ছে 3+3। এটাই মেন প্রশ্ন এবং এটাই সব থেকে ইম্পর্টেন্ট। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। Why does it take much time to kill a tree? How is a tree finally killed? Okay? অবলিক দিয়ে কালো কালিতে আমি লিখেছি, এটা আরেকবার পড়েছে। হাউ ডাজ আ ট্রি অফার রেজিস্ট্যান্স টু ইটস ডিস্ট্রাকশন? একটা গাছ কিভাবে প্রতিরোধ করে, তার উপরে যে সমস্ত আক্রমণগুলো হয় তার কিভাবে সে প্রতিরোধ করে? দেখে মনে হচ্ছে এটা একটা আলাদা উত্তর, একদমই না। এই যে এখানে দেওয়া আছে হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল আ ট্রি, এই উত্তরটা যখন তোমরা লিখবে তখন তোমাদেরকে লিখতে হবে যে গাছকে চট করে কাটা যায় না, তার একটাই কারণ, সে নিজেকে বাঁচাবার বিভিন্ন রকমভাবে চেষ্টা করে, সে তার উপরে যে সমস্ত আক্রমণগুলো হয় তার সে প্রতিরোধ করে। কিভাবে প্রতিরোধ করে কবিতার মধ্যেই বলা আছে। ইনফ্যাক্ট তোমাকে যখন এই প্রশ্নটা লিখতে হবে সেই প্রতিরোধের কথাই বলতে হবে। হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল আ ট্রি? কেন একটা গাছকে কাটতে অনেকটা সময় লাগে? এই প্রশ্নের উত্তরটা আসলে গাছ যেভাবে তার উপরে যে আক্রমণগুলো হচ্ছে তার প্রতিরোধ করছে সেটাকেই তোমাকে লিখতে হবে। 3 নম্বরে তোমাকে, মানে 3 নম্বর আছে, তোমাকে ওই কথাটাকেই ঠিকমতো গুছিয়ে লিখতে হবে। তার বদলে যদি তোমাকে দিয়ে দেয় হাউ ডাজ এ ট্রি অফার রেজিস্ট্যান্স টু ইটস ডিস্ট্রাকশন, তোমরা ভাবছো যে এটা আলাদা, এটা আলাদা নয়, এটা একই প্রশ্ন এবং এর উত্তরও একই। কথাটার মারপ্যাচটা আলাদা, কিন্তু মানে ডাইমেনশনটা দেখে মনে হচ্ছে আলাদা, কিন্তু এটা একটাই প্রশ্ন। এই প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে পার্থক্য কিছু নেই। এটারও যা উত্তর হবে এটারও তাই উত্তর হবে। কেন একটা গাছকে কাটতে অনেকটা সময় লাগে সেটার যা উত্তর, একটা গাছ কিভাবে নিজেকে বাঁচাবার জন্য চেষ্টা করে, সে তার উপরে যে আক্রমণগুলো প্রতিরোধ করার চেষ্টা করে, উত্তরটা একই। ওকে, নেক্সট যে পার্টটা, হাউ ডাজ ইট রেজিস্ট্যান্স ফেল? কিভাবে এর রেজিস্ট্যান্স বা কিভাবে এর প্রতিরোধ শেষ পর্যন্ত পরাস্ত হয়? যেটা তোমরা লিখেছো হাউ ইজ এ ট্রি ফাইনালি কিল, একটা গাছকে শেষ পর্যন্ত কিভাবে মারা হয়, সেই একই উত্তরই এখানে লিখতে হবে। হাউ ডাজ ইটস রেজিস্ট্যান্স ফেল? কিভাবে এর প্রতিরোধ ভেঙে পড়ে। গাছটার প্রতিরোধ ভেঙে পড়বে তবেই তো গাছটাকে শেষ পর্যন্ত মারা যাবে। যেটা তোমরা এখানে 3 নম্বরেতে লিখছো হাউ ইজ এ ট্রি ফাইনালি কিল, সেই একই উত্তরই হবে হাউ ডাজ ইজ রেজিস্ট্যান্স ফেল। কাজেই বুঝতে পারছো তো, প্রশ্ন দেখে ঘাবড়িও না, উত্তর এক, খালি জেনে যাও। তোমাদের একমাত্র তোমরা এত বেশি টেনশনে ভোগো তার একটাই কারণ, তোমরা কবিতাটার মানে তোমাদেরকে ঠিকমতো বলেও দেওয়া হয় না, সেই জন্য তোমাদের এই একটা টেনশন থেকে যায়। যাই হোক, তোমাদেরকে এখন জানিয়ে দিচ্ছি অনেক সময় আছে, মানে মোট 2টো প্রশ্ন করবে, দ্যাটস এনাফ, এবং সেগুলোকে ঠিকমতো করে করো, যেভাবে বলে দিচ্ছি করো, তাতেই তোমরা 95 অ্যান্ড অ্যাবাভ পাবে। ওকে, তাহলে এইটা যেটা প্রথম পার্ট, এটার প্রথম পার্ট যেটা সেটাই, এটার যেটা দ্বিতীয় পার্ট, এটার যেটা দ্বিতীয় পার্ট একই। ওকে, আরেকবার পড়েছে হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য গ্রোথ অফ এ ট্রি ওভার দ্য ইয়ার্স? কিভাবে কবি বর্ণনা করেছেন যে বছরের পর বছর ধরে গাছটা যে ধীরে ধীরে বেড়ে উঠছে, সেটাকে কবি কিভাবে বর্ণনা করেছেন। এই প্রশ্নটা একটু আলাদা। কেমন আলাদা? মানে উত্তর কি লিখতে হবে? উত্তরটা স্যার এইটাকেই লিখতে হবে। কিরকম? হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল আ ট্রি? একটা গাছকে কাটতে কেন অনেকটা সময় লাগে? তার কারণ গাছটা দিনের পর দিন
মাটি থেকে খাদ্য সংগ্রহ করেছে, সূর্যের থেকে আলো নিয়েছে, বাতাস নিয়েছে, খাবার বানিয়েছে, ধীরে ধীরে গাছটা বেড়ে উঠেছে। এটাই তো গাছটার বৃদ্ধির প্রসেস। যেটা কেন গাছটার কাটতে অনেক সময় লাগে, যে উত্তরটা, সেই হয়তো এর সঙ্গে একটা লাইন তুমি অ্যাড করতে পারো যে এই গ্রোথটা, গাছের গ্রোথটা, সেই গ্রোথ কথাটাকে মেনশন করে তুমি একটা লাইন অ্যাড করতে পারো, কিন্তু বেসিক উত্তরটা এটাই, হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল আ ট্রি? একটা গাছকে কাটতে কেন সময় লাগে? তার কারণ হচ্ছে গাছটা ধীরে ধীরে বেড়ে উঠছে। যত দিন যাচ্ছে সে সূর্যালোক, মাটি থেকে জল, এই সমস্ত নিয়ে ধীরে ধীরে গাছটা অনেকটা বড় হয়ে উঠছে, এবং যখন সে বড় হয়ে উঠছে তার ফলে তাকে সহজে কাটা যাচ্ছে না। কাজে এই যে প্রশ্নটা, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য গ্রোথ অফ আ ট্রি ওভার দ্য ইয়ার্স, একই। এর যে নেক্সট পার্ট, হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপস টেকেন ফর কিলিং আ ট্রি? গাছটাকে কাটতে কোন কোন স্টেপস নেওয়া হচ্ছে, গাছটাকে হত্যা করতে কোন কোন ধাপ মানুষ নিচ্ছে। ট্রি ফাইনালি কিল্ড, একটা গাছ কিভাবে মরে যাচ্ছে বা একটা গাছকে কিভাবে হত্যা করা হচ্ছে, একই উত্তর। প্রশ্নটা শুনে আলাদা মনে হলেও এটা কোনো আলাদা প্রশ্ন নয়, একই উত্তর। নেক্সট যে প্রশ্ন, অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপর এটা সম্পন্ন হলো, একদম শেষ লাইন, অ্যান্ড দেন ইট ইজ ডান, এরপরে এই হত্যালীলা সম্পন্ন হলো। হোয়াট ইজ বিং রেফার্ড টু, কার কথা বলা হয়েছে? এখানে একটা এক নম্বর একটা লাইন তোমাকে লিখতে হবে যে গাছটার কথা বলা হয়েছে বা গাছকে কাটার কথা বলা হয়েছে, এই লাইনটা খালি আলাদা লিখতে হবে। নেক্সট, হাউ ইজ ইট ডান, কিভাবে একটা গাছকে শেষ পর্যন্ত হত্যা করা হলো, যেটা তোমরা এই পার্টটা, হাউ ইজ এ ট্রি ফাইনালি কিল্ড, সেটাকেই এই হাউ ইজ ইট ডান। ওকে, তোমাদের 3 নম্বরের জন্য করা আছে সেই একই উত্তর, এখানেতেও 3 নম্বর আছে। অন হোয়াট টোন ডাজ দ্য পোয়েম এন্ড, এইখানেতে একটু আলাদা 2 নম্বরের, সেটাও কীরকম আলাদা, কোন টোনেতে কবিতাটা শেষ হচ্ছে? কবিতাটা একটা আয়রনি, একটা সার্কাজমের উপর শেষ হচ্ছে। অন কিলিং আ ট্রি একটা আয়রনি, আমাদের একটা শ্লেষ, যে আমাদের সমাজের কাণ্ড দেখো, যে কেমন গাছগুলো, যে গাছ মানুষকে বাঁচিয়ে রাখছে তাকে আমরা কাটার জন্য কেমন উদ্গ্রীব হয়ে উঠেছি, ব্যস্ত হয়ে উঠেছি, সেই আয়রনি, সেই সার্কাজমটা এই কবিতার মাধ্যমে বোঝানো হয়েছে। এইটার উপরে তোমাকে জাস্ট 2টো লাইন লিখতে হবে, আয়রনি। তোমরা বলবে স্যার এই প্রশ্নটা তো আমরা করিনি। না, তোমরা এটা করনি, তোমরা করেছো। মানে আমি যেটা সাজেশন দেবো, যে সেকেন্ড যে সাজেশন, যে টাইটেল, তার থেকেই মানে সেই টাইটেলের মধ্যে আয়রনি প্রকাশ পেয়েছে। অন কিলিং আ ট্রি, এই কবিতাটার যে টাইটেল সেটা একটা আয়রনিক্যাল টাইটেল। সেই যখন তোমরা ওই প্রশ্নটা উত্তর লিখবে, সেখানে তোমাকে এই টোনটা বলতে হবে, এই কবিতাটার টোন, সেইটাকে নিয়েই তোমাকে এই প্রশ্নটা উত্তর। যদি এই প্রশ্নটা আসে তাহলে জাস্ট ওই 2টো লাইন খালি মেনশন করে দিও যে এই কবিতাটি একটি আয়রনিক্যাল পোয়েম, এবং এই কবিতার এই টাইটেলের মাধ্যমে আয়রনিটি প্রকাশ পেয়েছে, যে মানুষ যে তার সবথেকে পরম সুহৃদ, তার সবথেকে ঘনিষ্ঠ বন্ধু, তাকে তারা হত্যা করছে। এটা একটা আয়রনি, এইটুকু খালি আলাদা, বাকি সব এক। নেক্সট আর একটা প্রশ্ন আসেনি, মানে এই 4টেই ঘুরিয়ে ফিরিয়ে এসছে। ইনফ্যাক্ট এবারে যেটা এসছে, নট আ জ্যাব অফ নাইফ উইল ডু, মানে সেকেন্ড লাইন থেকে, সেটাও এসছে। কেন, কার কথা বলা হয়েছে? গাছের কথা বলা হয়েছে। তাকে কি দিয়ে হত্যা করার কথা বলা হয়েছে? নাইফ দিয়ে হত্যা করার কথা বলা হয়েছে। কেন সেই নাইফ বা আরও কি কি সেই গাছটাকে হত্যা করতে পারবে না? সেই একই এবারও যেটা এসছে, মানে গত বছরে, সেটাও একই। সবথেকে বড় মজা, এই রিপিটেশন হওয়ার পরেও তোমরা এই প্রশ্নটা ঠিকমতো উত্তর লিখতে পারো না। তার কারণ তোমরা একাধিক রকম জিনিসপত্র করে যাও, নিয়ে খেই হারিয়ে ফেলো। একটাই করে যাবে এবং তার মধ্যেই সমস্ত উত্তর থাকবে। আমি বলে দিচ্ছি, নেক্সট যে প্রশ্নটা, এটা কোনোবার পড়েনি, কিন্তু এটাও সেই একই উত্তরই হবে, একটা আলাদা লাইন। নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট, না, শিকড়টিকে টেনে বের করে নিতে হবে। তো হোয়াট ডাজ নো সাজেস্ট, না বলতে কি বোঝানো হয়েছে? এখানে একটা লাইন তোমাকে বলতে হবে যে সহজেই একটা গাছকে মারা যাবে না, এই কথাটা বলা হয়েছে নো এর মাধ্যমে। এটা খালি বলতে হবে। হোয়াট আর দ্য স্টেপস থ্রু হুইচ ম্যান আপরুটস এ ট্রি, একটা গাছকে মানুষ কিভাবে মাটি থেকে তুলে ফেলে। হাউ ইজ এ ট্রি ফাইনালি কিল্ড, একই উত্তর। ঠিক আছে,
আর একটা প্রশ্ন, হাউ এ ট্রি ইজ আপরুটেড, গাছকে কিভাবে মাটি থেকে তোলা হয়, সেই একই উত্তর। আর একটা প্রশ্ন, আফটার বিইং আপরুটেড হাউ ইজ দ্য ট্রি অ্যালাউড টু ডাই কমপ্লিটলি, গাছের শিকড়টাকে মাটি থেকে তোলার পরে কিভাবে এটাকে সম্পূর্ণ মরে যেতে দেওয়া হয়। সব কটারই উত্তরেই সেকেন্ড পার্টটা, হাউ ইজ দ্য ট্রি ফাইনালি কিল্ড। তোমাদের উত্তরটা এমন বানাবে, উত্তরটা 6 লাইনের বানাবে না, উত্তরটা মোটামুটি 8 থেকে 9 লাইনের বানাবে। 6 লাইনের বানাতে 9 লাইনের বানাবে এবং তার মধ্যে 3টে আলাদা স্ট্যাঞ্জা করবে। 3টে আলাদা স্ট্যাঞ্জাতে প্রথম স্ট্যাঞ্জাতে থাকবে হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল এ ট্রি, একটা গাছকে হত্যা করতে কেন অনেকটা সময় লাগে বা অনেক সময় একটা গাছকে হত্যার পেছনে ব্যয় করতে হয়, তার উপরে 3টে লাইনের একটা স্ট্যাঞ্জা করবে, 3 থেকে বা 4টে লাইনের একটা স্ট্যাঞ্জা করবে। নেক্সট স্ট্যাঞ্জাতে থাকবে যে গাছটি কিভাবে তার উপরে যে সমস্ত আক্রমণগুলো আসে তার প্রতিরোধ করে, যেটা এইটা হাউ ডাজ এ ট্রি অফার রেজিস্ট্যান্স টু ইটস ডিস্ট্রাকশন, গাছের উপরে যে আক্রমণগুলো হয় সেগুলোকে সে কীভাবে প্রতিরোধ করে, এর উপরে 3-4টে লাইনের একটা স্ট্যাঞ্জা বানাবে। এবং লাস্টে থাকবে হাউ ইজ দ্য ট্রি ফাইনালি কিল্ড বা হাউ ডাজ ইটস রেজিস্ট্যান্স ফেল, গাছটি শেষ পর্যন্ত কীভাবে মারা যায় বা কীভাবে এর প্রতিরোধটা ভেঙে যায়, তার উপরে আরও 3টে কি 4টে সেন্টেন্সের একটি স্ট্যাঞ্জা। মানে তোমরা মোট 3টে স্ট্যাঞ্জা বানাবে, 3-4-এ 12 বা 3-3-কে 9 থেকে 12টা সেন্টেন্সের টোটাল অ্যান্সারটা বানাবে। সেটাকেই ভালো করে করবে, সেটা থেকেই আসবে, মানে সেটা থেকেই আসার সম্ভাবনা 99.9%। যেভাবে খুশি আসুক, এর আর অন্য কোনো প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই একই উত্তর, খালি একটু বুঝে নেওয়া। বলে দিলাম 3টে ভাগে প্রশ্নটা আসে। একটা গাছকে হত্যা করতে কেন অনেকটা সময় ব্যয় করতে হয়, এটা একটা। গাছটি কিভাবে তার উপরে যে সমস্ত আক্রমণগুলো আসে তার প্রতিরোধ করে, এটা একটা পার্ট। এবং শেষের পার্টটা কিভাবে একটি গাছ শেষ পর্যন্ত মারা যায় বা একটা গাছকে কিভাবে শেষ পর্যন্ত হত্যা করা যায়, এই 3টে আলাদা আলাদা পার্টে, কোনোবার ফার্স্ট আর থার্ড পার্ট আসে, কোনোবার সেকেন্ড থার্ড পার্ট আসে, এর মধ্যেই কোনোবার 3টেই আসে। এইটাকে নিয়ে একটাই উত্তর বানাও, ওকে? তাতেই তোমাদের কাজ মিটে যাবে। এবং সবথেকে বড় কথা, তাতেই তোমরা 95 পাবে। কারণ এইটা যেটা বললাম, এর থেকে এটাই মেন প্রশ্ন এবং প্রত্যেকবার তোমরা বুঝতে পারো না, এই একই জিনিসই ঘুরিয়ে ফিরিয়ে আসে, তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় না। আমি বুঝিয়ে দিলাম, তোমরা একটাই করো, ঠিক আছে? আমি তোমাদের বলেছিলাম যে 95 বা 50 ঘন্টা করে তো আর লোকেরা 95 পায় না, ওই 1-2 করেই পায়, খালি বুঝে নেয় তারা যে কোনখানে কি লিখতে হবে। আর একটা প্রশ্ন তোমরা করে যাবে, সেটা হচ্ছে, সেটা একবারই পড়েছিল, এবারে আসার সম্ভাবনা নেই, এটার থেকেই আসার কথা, তারপরেও সাবধানের মার নেই, মানে আমরা কিছু ছেড়ে আসবো না। কাজে আর একটা প্রশ্ন করে যাবে, সেটা 6-7 লাইনের হবে। সেখানে আরও করে যাওয়ার কারণ হচ্ছে এই যে টোনের যে 2টো লাইন যদি তোমাদের লিখতে হয়, ওই প্রশ্নটির উত্তর থেকে 2টো লাইন তোমরা এই প্রশ্নের মধ্যে ইনসার্ট করে দেবে, তাহলে হয়ে যাবে। কি সেটা? জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং আ ট্রি। অন কিলিং আ ট্রি, এই শিরোনামটি বা এই টাইটেলটির যেটা জাস্টিফিকেশন, এটা ঠিকভাবে ব্যবহার করা হয়েছে কিনা এটা বর্ণনা করো। এটা 2016-তে পড়েছিল। এটারই আর একটা ভাবে প্রশ্নটা আসতে পারে, হোয়াট ইজ অ্যান আয়রনি? আয়রনি বলতে বা স্লেস বলতে কি বোঝো? ফাইন্ড আউট দ্য আয়রনি ইন দ্য টাইটেল অন কিলিং আ ট্রি। অন কিলিং আ ট্রি, এই টাইটেলটার মধ্যে, এই শিরোনামটির মধ্যে যে আয়রনিটি লুকিয়ে আছে, প্রচ্ছন্নভাবে যে স্লেসটি লুকিয়ে আছে, সেটি বর্ণনা করো। পরীক্ষায় পড়েছিল যে টাইটেলটা বর্ণনা করো, টাইটেলের মধ্যে আয়রনি লুকিয়ে আছে, কাজেই সেটাকে দিয়েও প্রশ্নটা আসতে পারে যে হোয়াট ইজ অ্যান আয়রনি? আয়রনি বলতে কি বোঝো? তুমি যখন টাইটেলটা লিখবে, সেখানে আয়রনি মানে টাইটেলটা আয়রনিক্যাল সেটা তোমাকে বলতেই হবে, সেখানে আয়রনি কাকে বলে তোমাকে সেটাও বলতে হবে। চেষ্টা করবে আয়রনি কাকে বলে ওটা একটা বা দুটো সেন্টেন্স আলাদা করে রাখতে। যদি এটা এরকমভাবে আসে হোয়াট ইজ অ্যান আয়রনি, সেটা তুমি লিখলে 2 লাইনে যে আয়রনি কাকে বলে, অ্যান্ড ফাইন্ড আউট দ্য আয়রনি ইন দ্য টাইটেল অন কিলিং আ ট্রি, তারপরে হুবহু টাইটেলটা লিখে দিলে। ওকে, এই দুটো করে যাও, তোমরা 500% শিওর থাকো পরীক্ষায় এর মধ্যেই পড়বে। ইনফ্যাক্ট এটাতেই 99.9% পড়ে যাওয়ার কথা, কিন্তু 500% শিওর না। এই দুটো করলে 500% শিওর, এর থেকেই পড়বে। ওকে, ঘাবড়িও না, প্রশ্নগুলোর অন্তর্নিহিত অর্থটা বোঝো, এক গাদা করে করতে হয় না, একটুখানি বুদ্ধি খাটিয়ে পড়ো
এখনও অনেক সময় আছে। তোমরা যদি আমি যেরকমভাবে বলে দিচ্ছি এরকমভাবে তোমরা যদি করো, তোমরা এই 2 মাসে পড়েও 90 অ্যাবাভ 93, 4, 5 পাবে, যদি যেরকম বলে দিচ্ছি সেরকম একটুখানি তোমরা এখন প্রশ্নের উত্তরগুলোকে ঠিকমতো তৈরি করে নাও। হয়তো অনেক কিছুই তোমাদের করা নেই, একটুখানি গুছিয়ে বা গিয়ে লিখে নাও। আর কোনোটাই ওই 6 লাইন 5 লাইনে করো না, একটা করেই করবে, সেটাকেই মোটামুটি 10-12 লাইনের বানাও। যখন যে পোর্শনটা দরকার হবে সেটাকে খালি ইউজ করবে, বাকি পোর্শনটা আর লিখবে না তোমরা। আর সবসময় প্রশ্নটা যেভাবে দেওয়া হয়েছে সেই লেজটা ধরে উত্তরটা লেখো, এটাই পরীক্ষায় বেশি নম্বর তোলার সিক্রেট। এবং এই সিক্রেট ফলো করেই হাজার হাজার লাখো লাখো কোটি কোটি ছেলে মেয়ের রেজাল্ট ভালো করছে। এই সিক্রেটটাকে খালি ফলো করো, এটা কোনো সিক্রেট না, এটা ওপেন সিক্রেট, কিন্তু তারপরেও আমরা এই টেকনিকটাকে ইউজ করি না। যেগুলো খুব হ্যাকনেড, দীর্ঘদিন ধরে চলে আসা টেকনিক, আমরা ভাবি যে ও একঘেয়ে হয়ে গেছে, কিন্তু ওই একঘেয়ে জিনিসেই যেন তো বেশি নম্বর ওঠে পরীক্ষাতে অন্ততপক্ষে। কাজেই প্রশ্নের একটুখানি যে টোনটাকে সেটাকে বুঝে উত্তর লেখার চেষ্টা করো। একটা জিনিস বানাও, সেটাকেই ভালো করে বানাও, এবং সেটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটাকে একটুখানি বুঝে নাও। ওকে, তাহলে এই হলো অন কিলিং আ ট্রির সাজেশন। এর পরের দিন নেক্সট কোনো একটা টপিকের উপর দেবো। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।